যাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনারা সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতেই পারছেন যে বিশ্ব ইজতেমা ক্যান্সেল হয়ে গেছে বা বিশ্ব ইজতেমা হবে না। তো বিশ্ব ইজতেমা কেন হবে না সেটা হয়তো দুই একটা পত্রিকা এক একজন এক এক রকম লিখছেন, যে মানে নির্বাচনের আগে হবে না বা এই, কিন্তু আসলে কংক্রিট কোনো এভিডেন্সের কথা কিছু বলছে না কেন হবে না। তো বিশ্ব ইজতেমার আয়োজক হাবিবুল্লাহ রায়হান বলেন যে আগামী 2, 3, 4 তারিখের অনুষ্ঠিত খুরুজের জোড়া যারা অংশ নিতেন, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় চিল্লা বা 3 চিল্লার জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তাদেরকে টঙ্গী ইজতেমার মাঠে জামায়াত না হয়ে নিজ নিজ জেলা ও এলাকা থেকে বের না হওয়ার জন্য বলা হয়েছে। এবং এই ইজতেমা সরকার নাকি বলেছে তাদেরকে যে মানে ইলেকশনের পরে হবে, ইলেকশনের আগে এই ধরনের ইজতেমা এই মুহূর্তে করা যাবে না। কিন্তু গোয়েন্দা রিপোর্ট গোয়েন্দা রিপোর্ট যেটা আসলে কোনো পত্রিকা এখনো প্রকাশ করেনি বা প্রকাশ করার সাহস পায়নি, সেটা হচ্ছে যে এই বিশ্ব ইজতেমাতে হয়তো কোনো অকারেন্স ঘটতে পারে বা নাশকতামূলক ঘটনা ঘটতে পারে, যেখানে হয়তো পৃথিবীর বিভিন্ন দেশের লোক আসে, যেমন ভারতীয় লোক আসে, পাকিস্তান আসে, বিভিন্ন দেশ থেকে আসে ইজতেমাতে। আর এটা সারা জীবনে আমরা দেখে আসছি, প্রথমে একটা হইতো, পরে 2 টুকরো হইলো। এই ইজতেমাতে এক গ্রুপ আরেক গ্রুপের উপরও নাশকতা চালাইতে পারে, বা এই বিশ্ব ইজতেমাকে যারা পছন্দ করে না, যারা বিশ্ব ইজতেমার উপরে খুব বেশি খেপা, তারাও হয়তো আবার বোমা হামলা করে হাজার খানিক মানুষ মারতে পারে। এটাই হচ্ছে যে গোয়েন্দা রিপোর্ট নাকি, যে দেশের নির্বাচনের আগে এই ইজতেমা স্থলে ব্যাপক বিধ্বংসী বোমা ইউজ করে হাজার হাজার লোক মেরে ফেলতে পারে। এই জন্যই তারা আসলে ইজতেমাটা বন্ধ করেছে বলে পুলিশের রিপোর্ট, মানে পুলিশের রিপোর্টে বলছে যে এই ইজতেমাকে ঘিরে একটা নাশকতা হতে পারে, বিশাল নাশকতা, কয়েক হাজার লোকও মারা যেতে পারে। এবং যার কারণ হচ্ছে কিছু পাকিস্তানি আসবে, কিছু ইন্ডিয়ান আসবে, বাংলাদেশি তো আছেই, যাতে ইলেকশনটা না হয়, এটাই নাকি মূল কারণ। যদি বিভিন্ন পত্রিকায় বলছে যে না হলে নির্বাচনের আগে ইজতেমা, 5 দিনের ইজতেমা, শান্তিপূর্ণ ইজতেমা, এটা হইতে সমস্যা কোথায়? এখন দেখেন, আজকে এইটা যদি আওয়ামী লীগ আমল হইতো তাহলে কি করা হইতো? তাইলে কিন্তু বলা হইতো, রে শেখ হাসিনা এ তো হিন্দু, এর বাপ হিন্দু, এর 14 গোষ্ঠী হিন্দু, ইসলামের জয় জয়গান এরা করতে চায় না, ইসলামের দাবায় রাখতে চায়, এইসব বলা হইতো। এখন বলা হচ্ছে না, কিন্তু এখন কিন্তু কিছুই বলা হবে না, কারণ এখন তো সব মুসলমান না, এরা সব মুসলমান। সুতরাং এখন কিছু বলা হবে না, ইজতেমা হবে না। এরপরে কয়দিন পরে হয়তো দেখা যাবে যে ঈদে বড় জামাত হবে না, রমজানের তারাবি হবে না, এই ধরনের নিয়ম কানুন আসবেই। কারণ হচ্ছে যে এখন যে উগ্রবাদী সরকার, উগ্রবাদী যে সরকার চলতেছে, এই যে হিজবুত তাহরির মাইরে, এরা কিন্তু ইজতেমা ইসলাম বিশ্বাস করে না। এরা আপনার কোনো কিছুই বিশ্বাস করে না, এরা নিজেদের ফিলোসফিতে বিশ্বাস করে। এবং যার কারণে এটা আপনি একটু মিলিয়ে দেখেন, এই যে গত কিছুদিন আগে যে বোমা বিস্ফোরণ হলো মাদ্রাসা, ঢাকার কেরানীগঞ্জের সেই মাদ্রাসায়, যেই বিস্ফোরণে যেখানে 5 জন মারা গিয়েছিল, কিন্তু এটা অস্বীকার করা হয়নি। এই বোমাগুলো কি তাহলে এই বিশ্ব ইজতেমা উপলক্ষেই বানানো হয়েছিল নাকি? এখন এই যে ইজতেমাটা হবে না, তার মানে বিশাল কোনো কাহিনী আছে। তো গোয়েন্দা রিপোর্ট, আপনাদের যেটা বলেন যে গোয়েন্দা রিপোর্ট যেটা পেয়েছি আমার হাতে আছে এই মুহূর্তে, গোয়েন্দারা যেটা বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে রিপোর্ট আছে, সেই রিপোর্টে বলা হচ্ছে যে নাশকতা হতে পারে, হাজার খানিক লোক মারা যেতে পারে। এই জন্য ইজতেমা বন্ধ করে দেওয়া হয়েছে, প্যান্ডেল সব খুলে ফেলা হয়েছে। ভারত থেকে যারা আসছিলেন, পাকিস্তান থেকে যারা আসছে, তাদেরকে যার যার জায়গায় আবার ফেরত চলে যেতে বলা হয়েছে। এদিকে আবার আজকে সন্ধ্যা 6টা, মানে এই মুহূর্ত থেকে বা আধা ঘন্টা পর থেকে মেট্রো বন্ধ হয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটি সহ সারা ঢাকায় যে মেট্রো স্টেশন সব বন্ধ হয়ে যাবে, কারণ সেখানেও নাকি নাশকতার একটা পাওয়া যাচ্ছে, কি ইনফ্লুয়েন্স পাওয়া যাচ্ছে, নাশকতা হতে পারে। তার মানে হচ্ছে যে আজকে রাতে, কালকের দিনে যে কোনো নাশকতা ঘটনা ঘটতে পারে। এটা হচ্ছে যে আপনার সিটিএসবি, এনএসআই, ডিজিএফআই এর রিপোর্ট এগুলো। আপনাদের গতকালকের রাতের ভিডিও, যেটা রাতে ছেড়েছিলাম আমি, সেই ভিডিওতে অনেককে মানা করেছিলাম যে ভাই আওয়ামী লীগ করেন, আপনারা আওয়ামী লীগের পক্ষে আছেন, সব ঠিক আছে, কিন্তু খালেদা জিয়ার জানাজা পড়তে আল্লাহর রাস্তে যায়েন না, সেখানে মবের শিকার হবেন। আজকে দেখেছেন আপনারা যে একজন না, একজনের ভিডিও তো ভাইরাল হয়েছে, কিন্তু এরকম আরো 10-12 জন ধোলাই খেয়েছেন, যাদেরকে আওয়ামী লীগ ট্যাগিং দিয়ে মারা হয়েছে। এরপরও ওনারা গিয়েছিলেন, তো আমরা বলার পরও আপনারা শুনেন নাই। এখন এটা যার যার, এখন অনেকেই আবার
ইয়ে করছেন যে এই যে ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী আসলেন, উনি ডাক্তার ইউনূসের সাথে দেখা করেন নাই বা কথা বলেন নাই, কোনো বৈঠক হয় না, নাও হইতে পারে, ওনার দরকার পড়ে না, উনি কথা বলেন নাই, ডাক্তার ইউনূসের কি কথা বলবেন? আপনার এই যে আমাদের ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী, আমাদের ন্যাশনাল সিকিউরিটির যিনি উপদেষ্টা তিনি ছিলেন, আরও কে কে জানি থাইকাও আসিফ ষাঁড় ষাঁড় সাহেব এসে কথাবার্তা বলে গেছেন। তো সব কিছু মিলে উনি মোটামুটি মনে হয় ঘন্টা 2 3 4 ছিলেন, এরপর আবার ইন্ডিয়া চলে গেছেন। উনি আসছিলেন খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে, জানাজায় আসলে তো অংশগ্রহণ করতে পারেন, উনি হিন্দু মানুষ, শ্রদ্ধা জানাতে এসে যেন ওনারা জানাইয়া চলে গেছেন, তারেক জিয়ার সাথে কথা ছিল, কথা হয়ে গেছে, এগুলো করে উনি ওনারটাই চলে গেছে। এইটা নিয়ে কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে আসলে ইয়ে না, কোনো বিষয়ই না। তো মূল কাহিনী ওই জায়গায় যে ব্যাপক নাশকতার আশঙ্কায় ইজতেমা বাতিল করা হলো। ব্যাপক নাশকতা, যেটা কোনো পত্রিকা বলছে না যে কি ধরনের নাশকতা হবে, তবে ওনারা বলছে ব্যাপক নাশকতা। তার মানে পুলিশ, এসবি, সিটিএসবি, ডিজিএফআই, এনএসআই সবাই জানে। আর ওই যে বললাম বোমা, ওই যে অস্ত্রগুলো, এগুলো সবই হয়তো এই ইজতেমাতে ব্যবহারে 2 4 50 জন বা 500 জন বা হাজার খানিক লোক মরতো, সুইসাইড বেস পরে হয়তো ইয়ে করতো, কারণ এগুলো তো পাকিস্তানে কন্টিনিউ হয়, এত বড় বড় জামাতে পাকিস্তানে হয়, এগুলা কোনো বিষয় না। আর যেহেতু আমরা এখন পাক রাষ্ট্রের, পাকি রাষ্ট্রের অধীনে আছি, সুতরাং এরকম হইতেই পারে। তবে ওই কথা ওইটাই যে আজকে যদি শেখ হাসিনার আমলে যদি এই কাহিনী, তো এতক্ষণে এই ইসলামিক মৌলবাদীরা রাস্তায় আগুন জ্বালানো শুরু করতো, টক শোতে টাও 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 শুরু হতো। এখন হচ্ছে না কিন্তু, আর হবেও না। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি আফগানিস্তানের যে তালেবান সরকার, সেই সরকারের একজন ঊর্ধ্বতন কর্তা, মন্ত্রিপরিষদের একজন ঊর্ধ্বতন প্রভাবশালী সদস্য অতি গোপনে বাংলাদেশ সফর করে গেছেন। তিনি বাংলাদেশের যে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো রয়েছে, সংগঠনগুলো রয়েছে, তাদের সঙ্গে সিরিজ বৈঠক করেছেন এবং ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে বেশ কয়েকটি মাদ্রাসা, সেখানে তিনি গিয়েছেন। মাদ্রাসার ছাত্র, শিক্ষক সকলের সঙ্গে মত বিনিময় করেছেন। বিষয়টি যখন ঘটে তখন আসলে কেউ কেয়ার করেনি, কিন্তু পরবর্তীতে যখন এই বিষয়টি নিয়ে পশ্চিমা মিডিয়াতে খবর ছাপা হয়, তখন তা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। বিবিসি বাংলা ইন ডিটেলস এই আফগানিস্তানের যে মন্ত্রী পদমর্যাদার কর্মকর্তা মিস্টার নূর, তার সাম্প্রতিক বাংলাদেশ সফর এবং তার সঙ্গে হেফাজত নেতা মামুনুল হকের যে বৈঠক, সেই বৈঠকের যে ছবি, এটাকে দিয়ে যে হেডলাইন করেছে, এরপর থেকে বাংলাদেশের এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কিন্তু আমাদের দেশে এই বিষয় নিয়ে যতটা না আলোচনা হচ্ছে, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে আমেরিকাতে, আর বেশি আলোচনা হচ্ছে ইউরোপে। কারণটা কি? প্রথম কারণ হলো যে বর্তমান সরকারকে ধরে নেওয়া হয় আমেরিকার একটি ছায়া সরকার বা মার্কিন সরকারের সমর্থন পুষ্ট, মদত পুষ্ট একটি সরকার। শেখ হাসিনার পতন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণ, এর মধ্যে যে ডিপ স্টেট থিওরি রয়েছে, সেটা কতটুকু সত্য মিথ্যা সেটা পরের ব্যাপার। কিন্তু আমরা আপাত দৃষ্টিতে যেটা বিশ্বাস করি সেটা হলো বর্তমানে ইউনূস সরকারের উপরে আমেরিকার একটা ব্লেসিং রয়েছে। আমেরিকা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়ে থাকেন, সেখানে আমেরিকার বাণিজ্যিক স্বার্থ, তার সাম্রাজ্যবাদী নীতির স্বার্থ এবং এই অঞ্চলে মার্কিন আধিপত্যবাদ বিস্তার করে ভারত এবং চীন, একই সঙ্গে মায়ানমার, এখানে যে মার্কিন পলিসিগুলো রয়েছে, যেমন বার্মা অ্যাক্ট অনুসারে মায়ানমারে আমেরিকা যে ভূমিকা রাখতে চায়, এটা বাংলাদেশের মাধ্যমে তারা সেই কাজটি করতে চাইবে। চীনকে চাপে রাখতে চায়, সেটা বাংলাদেশের মাধ্যমে করতে চাইবে। আর ভারতের সঙ্গে একটা ব্যালেন্স সম্পর্ক, মানে বাংলাদেশে আমেরিকার উপস্থিতির মাধ্যমে ভারতকে একটা থ্রেটের মধ্যে রাখা, যে যদি বেশি বাড়াবাড়ি করো 7 সিস্টার আলাদা করে দেব। কাজেই আমাদেরকে বাদ দিয়ে রাশিয়ার সঙ্গে বেশি ব্যবসা করো না, আমাদেরকে বাদ দিয়ে পুতিনকে নিয়ে নাচানাচি করো না, আর ইউক্রেনকে অ্যাভয়েড করে রাশিয়ার তেল কিনো না। তো এরকম একটা প্ল্যান নিয়েই মূলত তারা এই বাংলাদেশে যদি সাহায্য করে থাকে, সেই কারণে তারা করেছে। এর বাইরে তাদের দেশ থেকে বিমান কিনতে হবে, বোয়িং কিনতে হবে, তাদের তেল কোম্পানিকে কাজ দিতে হবে, তাদের যে সকল কোম্পানি সারা দুনিয়াতে পোর্ট চালায়, তো
তো সে সকল কোম্পানিকে চট্টগ্রাম বন্দর দিতে হবে, ঢাকা এয়ারপোর্ট দিতে হবে, এরকম নানা রকম কথাবার্তা আমরা শুনে আসছিলাম। কিন্তু এত কিছুর পরেও আমেরিকা কোনো অবস্থাতে চাইবে না যে বাংলাদেশে একটি তালেবান সরকার হোক কিংবা বাংলাদেশে একটি উগ্রপন্থী বা দক্ষিণপন্থী সরকার প্রতিষ্ঠিত হোক। কারণটা কি? কারণটা হলো এই যে ইসলামিস্ট যারা গ্রুপ রয়েছে, একটা সময় আমেরিকা এদের সঙ্গে খেলার চেষ্টা করেছে, কিন্তু প্রায় সব ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। তারা ইয়ামেনে খেলার চেষ্টা করেছে, সিরিয়াতে খেলার চেষ্টা করেছে, লিবিয়া, ইরাক, ইরান, মানে পুরো মধ্যপ্রাচ্যে তারা যে নাস্তানাবুদ হয়েছে, তাদের জাতীয় আয়ের একটা বিরাট অংশ, মানে রীতিমতো এই রাষ্ট্রটি দেউলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে কেবলই মাত্র এই ইসলামিক গ্রুপের সঙ্গে খেলতে গিয়ে। তাদেরকে বন্ধু বানানোর চেষ্টা করেছে, তারপরে তাদের মাধ্যমে কিছু কাজ করার চেষ্টা করেছে, এবং পরবর্তীতে এই তাদের যারা বন্ধু তাদের সাথে যুদ্ধ করতে হয়েছে। এটা বাংলাদেশে বসে আমরা টের পাবো না। আমরা শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে তালেবানের, আল কায়েদার সঙ্গে আমেরিকার যে সম্পর্কের একটা জটিল অবস্থা তৈরি হয়েছিল পেন্টাগনের মদদে, তার ফলে আমেরিকাকে ট্রিলিয়ন ট্রিলিয়ন, 1000 বিলিয়ন 1 ট্রিলিয়ন 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 ডলার ঢেলে তারপরে নাকে খত দিয়ে আমেরিকাকে আফগানিস্তান থেকে যেতে হয়েছে। কাজে ইসলামের নাম শুনলে, তালেবানদের নাম শুনলে, আইএসের নাম শুনলে, দাড়ি দেখলে, পাগড়ি দেখলে, টুপি দেখলে, মানে মুহূর্তের মধ্যে তাদের ঘুম হারাম হয়ে যায়, কান্নাকাটি শুরু হয়ে যায়। পৃথিবীর কোনো শক্তি দিয়েও আপনি আমেরিকান জাতিকে এই কোন একটা ইসলামিস্ট গ্রুপের সঙ্গে বসাতে পারবেন না। আমেরিকা বাংলাদেশ নিয়ে যে সকল চিন্তা ভাবনা করছে, তো সে সকল চিন্তা যদি তাদের বাস্তবায়ন করতে হয়, তাহলে আমেরিকার পুঁজি এখানে অবারিতভাবে আসবে, আমেরিকার সৈন্য আসবে, আমেরিকার যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন লোকজন আছে তারা অহরহ বাংলাদেশে আসতে থাকবে। আর এই সময়টাতে যদি 18 কোটি মানুষের মধ্যে অন্তত পক্ষে 15 কোটি মুসলমান যারা আছে, তারা যদি খুব আমেরিকার ব্যাপারে রেজিস্ট হয়ে যায়, তাহলে এখানে আমেরিকাকে যেভাবে আটকানো যাবে, এটা একটা ল্যান্ডলক কান্ট্রি, এখান থেকে তাদের মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না, পালানোর কোনো রাস্তা নাই। এমনকি যে বঙ্গোপসাগরে তারা যে নেভি নিয়ে আসবে, সেই নেভিটাও বঙ্গোপসাগরের মহীশূরপান থেকে গভীর সমুদ্রে একেবারে আন্দামান পার হয়ে অনেক দূরে রাখতে হবে। এর মধ্যে ছোট ছোট নৌকা নিয়ে আমেরিকার সৈন্যদের যে গানবোটগুলো ধ্বংস হয়ে যাবে, যেটা ইরানের সাতিল আরবে হচ্ছে। তো যা বলছিলাম, তো এই সমস্ত কারণে কি হলো, আমেরিকার যে ডিপ স্টেট পলিসি তারা যেভাবে চিন্তা করেছিল, যেভাবে আশা করেছিল, পুরো জিনিসটাই কিন্তু বুমেরাং হয়ে গেছে। বুমেরাং হয়ে এত দ্রুত যে এখানে ইসলামী দলগুলো শক্তিশালী হয়ে পড়বে, এত দ্রুত যে এমন একটা অবস্থা যে ইসলামিক দলগুলো নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে, এবং এখানে অনায়াসে পাকিস্তানের বিভিন্ন গ্রুপ, সরকারি, বেসরকারি, রাষ্ট্রীয়, এই গ্রুপগুলো বাংলাদেশে ঢুকে যাচ্ছে। সেটা আইএসআই বলেন, কিংবা সেখানকার রাজনৈতিক যে উগ্রপন্থী নেতৃত্ব বলেন, কিংবা মডারেট ইসলামিক দলগুলো বলেন, যেভাবে পাকিস্তানের লোকের সাথে সম্পর্ক হয়ে গেছে। এবং তার উপরে আবার হঠাৎ করে এই আফগানিস্তানের তালেবান, যাদের সঙ্গে তাদের এখনো পর্যন্ত সাপে নেউলে দাকুনার সম্পর্ক, এবং মানে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি মোসেতে দিচ্ছেন আবার আফগানিস্তান দখল করার জন্য। এবং এই আফগানিস্তানই এখন ভারতের সঙ্গে আমেরিকার রীতিমতো টাগ অফ ওয়ার চলছে। এবং বিশ্ব রাজনীতিতে এটা যে কত একটা জটিল বিষয়। পাকিস্তানের মাধ্যমে তালেবানদেরকে তৈরি করা হলো সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে। আচ্ছা, আবার সেই পাকিস্তানকে দিয়ে সেই তালেবান সরকারের পতন ঘটানো হলো। আর এই যে পাকিস্তানকে এই কাজটি বাধ্য করার জন্য ভারতকে এই তালেবানদের বিরুদ্ধে যে যুদ্ধ, মার্কিন যুদ্ধ, সেখানে জড়ানো হলো। ভারত সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করলেন, আমেরিকাও বিনিয়োগ করলো। কিন্তু শেষমেশ কি করলো, আমেরিকা যখন পালিয়ে গেল, ভারতের সঙ্গে কোনো পরামর্শ করলো না, ভারতের পুরো অর্থনীতি মাথায় পড়লো। এখন ভারত তো বেনিয়ার একটা জাত, তারা কি করলো, আমেরিকা চলে গেছে, কিন্তু তারা আবার ছলে বলে কৌশলে আফগানিস্তানের সাথে সম্পর্ক করলো, এবং তাদের যে বিনিয়োগগুলো ছিল আফগানিস্তানে, সেগুলো আবার নতুন করে পুনরুদ্ধার তারা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে এই যে বাংলাদেশে যে আফগান যে ভদ্রলোক এসেছিলেন, তিনি ছাড়া এই মুহূর্তে আফগানিস্তানে যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন, সেই ভদ্রলোক
ভারত সফর করে গেছেন। আর বাংলাদেশও সেই আফগানিস্তানের একজন সেই ঊর্ধ্বতন কর্মকর্তা, যাকে পররাষ্ট্রমন্ত্রীর পরের ব্যক্তি বলা হয়, মিস্টার নূর, তিনি বাংলাদেশে এসে গেছেন। তো এটা রীতিমতো আমেরিকার যে চোখ, পেন্টাগনের চোখ উল্টে দিয়েছে। ঘটনা শুধু এখানে শেষ নয়। এর আগে কি হলো, বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ইসলামিস্ট যারা লিডার রয়েছেন, ইসলামপন্থী যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, তার মধ্যে মামুনুল হক অন্যতম, তারা আফগান সরকারের নিমন্ত্রণে সেখানে গেছেন এবং তারা অনেকগুলো স্থান পরিভ্রমণ করেছেন এবং সেগুলোর কিছু ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। কিন্তু এগুলো নিয়ে আমাদের দেশে কোনো প্রতিক্রিয়া ছিল না। এর কারণ হলো যে আমাদের দেশের রাজনীতিতে আসলে ইসলামপন্থীদের এখনো পর্যন্ত আমরা ওইভাবে কাউন্ট করি না যেভাবে বিএনপিকে বা আওয়ামী লীগকে আমরা কাউন্ট করি। দ্বিতীয়ত, এই মামুনুল হকদের মতো যে সকল নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে আমরা কেবলই মাত্র একটা কমিউনিটি লিডার হিসেবে এখন পর্যন্ত মনে করি, এর বাইরে আমরা মনে করি না। তো এই কারণে আমাদের এই যে তিনি সেখানে গেলেন, বৈঠক করলেন, এটা আমাদের আসলে কোনো মনোমস্তিষ্কে সাড়া ফেলতে পারেনি। অধিকান্ত বাংলাদেশে এরকম যারা নেতা রয়েছেন, চট্টগ্রামে কয়েকজন আছেন, ঢাকাতে কয়েকজন আছেন, এদের মধ্যে আসলে অনেক অনৈক্য এবং সাধারণ মানুষের সঙ্গে তাদের যে সম্পর্কটা, এটা ওয়াজের ময়দানেই বেশি, বাইরে কোনো পলিটিক্যাল রিলেশনশিপ নেই বললে চলে। দীর্ঘদিন ধরে তিনি, মানে মামুনুল হক তার বাবা, অনেক চেষ্টা করে আসছেন, কিন্তু ওইরকম একটা জায়গাতে তারা পৌঁছতে পারেনি, ফলে আমরা ওটা কাউন্ট করিনি।